একটা তথ্য জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। 2023 সালে বাংলাদেশে প্রতিদিন গড়ে 56 জন মানুষ তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, অর্থাৎ আত্মহত্যা করেছেন। আপনারা চ্যানেল 24-এর পর্দায় রয়েছেন, দেখছেন মিট দ্য পিপল। এই আয়োজন সঞ্চালনে রয়েছি আমি রহমান রাশেদ। আসছে 20 জুলাই আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা বা এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। 2025-এর ফলাফল আমরা বিশ্লেষণ করে দেখেছি বা তথ্য দেখছিলাম, সেখানেও উঠে এসেছে যে 2025-এ যেদিন এসএসসির ফলাফল দিল বা যে কোনো বোর্ড পরীক্ষার ফলাফল আসে, গত বছরেও অন্তত 5 জন, কোথাও কোথাও উল্লেখ আছে যে 6 জন নিজের জীবন নিয়েছেন। মিট দ্য পিপল এই আয়োজনে আমরা ভেবেছি, আমরা অনুভব করেছি যে এই ফলাফলের পরে এই যে সম্ভাবনাময় জীবন, এই জীবননাশ কেবলমাত্র ফেসবুকে হ্যাশট্যাগের মাধ্যমে যাতে না থাকে, আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করি প্রতি বছর, এবং সেই চেষ্টায় আজকে আমরা উপনীত হয়েছি। আমরা চাই যে ফলাফলের আগে এই যে আত্মহত্যার ঘটনা, সেটা কেন ঘটছে, আমাদের তরুণ কোমল শিক্ষার্থীদের মনে কি চলছে, তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদের দেশের সরকার বা আমাদের সমাজ কতটুকু প্রস্তুত, একই সাথে শিক্ষকরা রয়েছেন অভিভাবকরা, তাদেরও মানসিক অবস্থা আমাদের জানা জরুরি, এবং তারা কিভাবে আমাদের তরুণ শিক্ষার্থী বা মানুষের পাশে মানুষ দাঁড়াবে, সেটাও আমাদের আলোচ্য বিষয় হবে। আরও একবার স্বাগত জানাচ্ছি, এবং আমরা আজকের আয়োজনে 2 জন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলতে। আমার হাতের ডান পাশে রয়েছেন শিক্ষাবিদ ডক্টর AKM শাহনওয়াজ, স্বাগত জানাচ্ছি স্যার, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। একই সাথে আমার বাঁ পাশে রয়েছেন লেখক ও গবেষক জনাব গওহার নঈম ওয়ারা, আপনাকেও স্বাগত, অনেক ধন্যবাদ। একই সাথে আমাদের এই আয়োজনের সামনে এক ঝাঁক তরুণ শিক্ষার্থীরা আজকে উপস্থিত রয়েছেন শিক্ষকরা, এবং একই সাথে তিনি বা তারা কারো না কারো অভিভাবক নিশ্চয়ই। তাদের কাছ থেকে আমরা এই পুরো আয়োজনে তাদের মতামত, তাদের অভিজ্ঞতা শুনতে চাই। একই সাথে নিশ্চয়ই তারাও মূল্যবান প্রশ্ন করে আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করবেন। তো স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডক্টর AKM শাহনওয়াজ, আপনার কাছে শুরুতে যেতে চাই। এই যে প্রতি বছর যে সংখ্যাটা দেখছিলাম, এটা এক একটা সমীক্ষায় সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন পেয়েছি, কিন্তু সংখ্যা বেশ চমক জায়গা নিয়ে এবং আমাদেরকে ভাবিয়ে তুলে যে কোনো বছরে, সেটা 2023-এ যেটা বলছিলাম যে এক বছরে 56 জন মানুষ আত্মহত্যা করেছে। এই কারণগুলো প্রতিদিন, এই কারণ কি বলে আপনারা মনে করেন, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে যখন আমরা এই ঘটনার পুনরাবৃত্তি করতে দেখি, কোন বিষয়টাকে দায়ী করবেন? দেখুন, এটা আপনি যে বছর উল্লেখ করলেন, আমি মনে করি যে এটা আরও পেছন থেকে দেখতে হবে ব্যাপারটা বোঝার জন্যে। সেটা কখন, যে 70-এর দশক আমাদের যেগুলো স্মৃতিতে খুব ভাসে, 70-এর দশক, 80-র দশক, ইভেন 90-এর দশকের প্রথম পর্যায় পর্যন্ত এতটা আপনি পরিসংখ্যান পাবেন না। এটা ক্রমাগতভাবে বাড়ছে। এই যে ক্রমাগতভাবে বাড়ছে, তার মানে এর পেছনে এক নয়, অনেক কারণ কাজ করছে। যেমন এখানে সোশিও কালচারাল কিছু ফ্যাক্টর আছে, সেখানে পলিটিক্যাল ফ্যাক্টর আছে, প্রাতিষ্ঠানিক ফ্যাক্টর আছে, পারিবারিক ফ্যাক্টর আছে। এই সব জায়গায় নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। দিন যত যাচ্ছে এটা যাবেই, কারণ সময়ের সাথে সাথে মানুষের বাস্তব জগৎটাও পাল্টে যাচ্ছে, এবং সেই সব কারণে আগের যে সরল জীবন ছিল সেটা ক্রমে জটিল জীবনের দিকে যাচ্ছে। এটা বিশ্বময় সেটা হয়ে থাকে। কিন্তু সেই জায়গায় যে মনোযোগটি আমাদের থাকার দরকার, যে আমাদের এই তরুণ শিক্ষার্থীরা, কিশোর তরুণরা, তারা যাতে স্বস্তির মধ্যে থাকতে পারে, তাদের মধ্যে খুব জটিল হয়ে তাদের নিঃশেষ করে যাতে না দেয়, তার জন্য কিন্তু আমার মনে হয় না তেমন কোনো গবেষণা হচ্ছে। আমার মনে হয় না সেগুলো কমিয়ে আনার জন্য আমরা বাস্তব কোনো পদক্ষেপ নিয়েছি। যাদের নেয়ার কথা, যেমন রাষ্ট্রের নেয়ার কথা, যেমন সমাজের নেয়ার কথা, শিক্ষকের নেয়ার কথা, পরিবারগুলোর নেয়ার কথা, সেই সব ব্যাপারে আমরা এখনও তেমন সচেতন নই, এবং সেই সচেতনতার অভাবটি আমরা ঠিক অনুধাবন করতে চাই না বা পারি না, যে আমাদের এই যে তরুণরা, আমাদের যে ছেলে মেয়ে ভাই বোন আছে ছোট, তাদের মনের জগৎটা কেমন চলছে, এই জগৎটার খোঁজ আমরা করি না। আমরা বাহ্যিকভাবে তাদের যা দেখি তার মধ্য দিয়ে ভালো মন্দের দিকগুলো হয়তো খোঁজ করি, কিন্তু ভেতরের জটিলতাগুলো বা আনন্দ বেদনাগুলো আমরা অনুভব করতে চাই না। ডক্টর শাহনওয়াজ, আপনি গবেষণার কথা বলছেন, এই ব্যাপারে একটু জনাব গওহার নঈম ওয়ারা রয়েছেন, লেখক ও গবেষক, একটু জানাবেন কি যে এইটা কি আমরা গবেষণায় বা যে বিষয়গুলো ডক্টর শাহনওয়াজ বলছিলেন, কোনো কারণে কি আমরা এড়িয়ে যাচ্ছি বা গুরুত্বের সাথে নিচ্ছি না? বাস্তবতা কি বলে, বা
এটা কি শুধুমাত্র পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে? ধন্যবাদ। এটা শুধু আপনি যেটা বললেন যে আত্মহত্যা, আজকে আমরা যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের ভিতরে আত্মহত্যা, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পরে, যেটা গত বছরে আমরা দেখেছিলাম যে রেজাল্ট আউটের 24 ঘন্টার ভিতরে 18 জন আত্মহত্যা করেছে এবং 18 জনের ভিতরে 17 জন হচ্ছে মেয়ে শিক্ষার্থী, একজন ছেলে শিক্ষার্থী ছিল। এই যে পরিসংখ্যানগুলো, এগুলো কিছু কিছু ইঙ্গিত দেয়, কিন্তু কেউ এগুলো নিয়ে ওইভাবে গবেষণা করছে না। এখানে রুরাল কতজন ছিল, আরবান কতটুকু ছিল, কেন তাদের কি পরিবারের কি সমস্যা ছিল, আর্থিক কোনো দৈন্যতা ছিল কি না, এগুলো নিয়ে যদি আমরা গবেষণা করতে পারতাম, যদি আমরা এটাকে সিরিয়াসলি নিতাম, তাহলে হয়তো আমাদের অনেক কিছু সমাধানের পথ আমরা পেতাম। আমরা শুধু সংখ্যা জানছি যে এতগুলো মারা গেছে, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু কেন সে মারা গেল, সবাই যে ফেল করে সুইসাইড করেছে তা কিন্তু না। কেউ হয়তো নম্বর কম পেয়েছে, সেই কারণে সুইসাইড করেছে। কেউ হয়তো তার কাঙ্ক্ষিত ইয়েটা সে পূরণ করতে পারে নাই, সে চেয়েছিল সে আরও ভালো করতে পারে নাই। কেউ কেউ আছে যে রেজাল্ট শুনেছে যে ফেল করেছে, কিন্তু আসলে সে পাস করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে বোর্ডের যে রেজাল্ট এসছে সেই রেজাল্টে সে পাস করেছে এবং ভালোই করেছে। এবং এইটা কিভাবে জানা যায় যে সাথে সাথে এটা না, এখন ভালো করেছে কি করেনি এটাও তো ভালো সংজ্ঞা কি? আমরা এটাও দেখেছি যে গোল্ডেন প্লাস পাইনি বলে তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সে যেটা আশা করেছিল সেটাই পেয়েছে, এটাকে আমি ভালো করা বলছি। তো আমার কাছে ভালো করা, তার কাছে ভালো করা দুরকম হতে পারে, কিন্তু তার আশানুরূপ ফল সে পেয়েছে, কিন্তু প্রথমে খবর এসেছিল সে ফেল করেছে। আচ্ছা। এবং এটা সে নিতে পারে নাই। অনেক সময় বাবা মার কাছে বলতে পারে না, সেটা একটা কারণ। কিন্তু আসলে তো কি কারণটা যদি আমরা না জানতে পারি, তাহলে পরে আমরা সেটাকে অ্যাড্রেসও করতে পারবো না। আমরা শুধু সংখ্যা নিয়ে কষ্ট পাবো, আলোচনা হবে। 20 তারিখে যদি রেজাল্ট হয়, 21 তারিখ 22 তারিখ থেকে পত্রিকায় দেখবেন যে সবাই বলছে যে আজকে ওখানে, কালকে ওখানে মারা গেছে। এটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে গত 17 বছর ধরে এটাকে আমরা ফলো করছি। এটা বাড়ছে, কমছে না। এবং যখন আমাদের 8-এর বৃত্তি পরীক্ষা ছিল, 5-এ ছিল, তখনও ক্লাস 8-এর ছেলেমেয়েও সুইসাইড করেছে। এই যে আমরা একটু আগে স্টুডিওতে ঢোকার আগে খবর পেলাম, এবার ফিজিক্স পরীক্ষা খারাপ হওয়ার কারণে একজন আত্মহত্যা করেছে। তো এই জিনিসগুলো আসলে, সেটার সমাধান কিন্তু সংসদে পরে প্রশ্নোত্তর পর্বে দুটো প্রশ্ন নিয়ে সমস্যা ছিল, সেটার উত্তরও দিয়েছেন মন্ত্রী। হ্যাঁ, উত্তর দিতে পারেন, কিন্তু যিনি মারা গেলেন তার কাছে তার উত্তরটা পৌঁছায় না। তাই সেটা আমাদের একটা বড় শোকের জায়গা, কষ্টের জায়গা। সেগুলো আমাদের একটু আমলে নিতে হবে এবং আমাদের ব্যবস্থা নিশ্চয়ই। আমার হাতে সমীক্ষা রয়েছে বা তথ্যও রয়েছে, কিন্তু আমাদের সামনে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। আমরা শিক্ষার্থীদের কাছে যেতে চাই। একই সাথে সেখানে সম্মানিত শিক্ষকবৃন্দকে দেখতে পাচ্ছি, কারো না কারো অভিভাবকও এখানে নিশ্চয়ই রয়েছেন। তো শিক্ষার্থীদের কাছেই যাই শুরুতে, আপনাদের কাছে মাইক্রোফোন আছে নিশ্চয়ই। আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। আপনারা জীবনের কোনো না কোনো অংশে আপনারা বোর্ড পরীক্ষা দিয়েছেন নিশ্চয়ই, কি অভিজ্ঞতা হয়েছে? বা এই যে যখন দেখছেন আপনারা খবরে আত্মহত্যার সংখ্যা বাড়ছে, আপনাদের মানসিক অবস্থাটা জানতে চাই যে আপনাদের অভিজ্ঞতা কি ছিল যখন বোর্ড পরীক্ষা দিয়েছেন, যে কোনো একজন। আমার জায়গা থেকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই গত কয়েকদিন আগে আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন যে রাজশাহীতে ফিজিক্স পরীক্ষা খারাপ হওয়ার কারণে একজন আত্মহত্যা করলো। আসলে আমার লাইফের সিনারিওতে আমি যখন ওই ফেজে ছিলাম, আমার যখন এসএসসির রেজাল্ট হয়, সেই রেজাল্টের পরে আমার একটা ফ্রেন্ডও সুইসাইড করে। সেটা আমি খুব ক্লোজলি এই জিনিসটা দেখার সুযোগ হয়েছে। তো ওইখান থেকে আমার মাথায় আসলে কিছু প্রশ্ন বরাবরই ঘুরপাক খায়। আজকে হয়তো প্রশ্নগুলো করার দিন। প্রথম কথা হচ্ছে যে আমাদের জীবনে সফলতার একটা উপায় হচ্ছে পড়াশোনা, একটা উপায়। বাট আলটিমেটলি সফল হওয়ার জন্য আরও অনেকগুলো উপায় কিন্তু আসলে আছে, অনেকগুলো উপায় আছে। আসলে এই একটা ওয়েতে কেউ যদি সাকসেসফুল না হয়, তাহলে লাইফের অন্যান্য ওয়ে যে অফ হয়ে গেছে, এই জিনিসটা তাকে কে বলছে? এখানে যে জিনিসটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের প্যারেন্টিংয়ে। আচ্ছা। অর্থাৎ একটা শিক্ষার্থীকে বা একটা বাচ্চাকে আসলে তার বাবা মা কখন কি বুঝটা দিবে, কখন কি বোঝাবে, এই জিনিসটায় এখনও আমাদের মা বাবার অনেক ঘাটতি আছে। তাদের কাছে গোল্ডেন এ প্লাস বা এ প্লাস না পেলে তাদের এমন একটা ব্যাপার হয়ে যায় যে তখন তুমি আর আমার সন্তানই না, এরকম একটা ব্যাপার। আর এর পাশাপাশি আমার যদি এইখান থেকে এই পর্যায় থেকে যদি আমার সরকারের কাছে কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নটা হবে এমন যে প্রতি বছর পাবলিক এক্সামগুলোর পরে আমাদের কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াগুলোয় খুব নিউজ হয় যে এইখানে একজন মারা গেছেন, এইখানে একজন মারা গেছেন। তাহলে কোন মন্ত্রণালয় আসলে এই ডাটাগুলো কালেক্ট করতেছে বা তারা আদৌ এই ডাটাগুলো কালেক্ট করছে কিনা? বুঝতে পারছি।
একটু আমি পাশে যেতে চাই, আপনার পাশে একজন শিক্ষক রয়েছেন পেশায়, একটু তার কাছে মাইক্রোফোনটা দিবেন। জি জি, আমি তার কাছে মতামত জানতে চাইবো। আপনি নিশ্চয়ই অভিভাবকদের সাথেও আপনার বৈঠক হয় বা কথা তো হয় আপনাদের, তারা কি বলেন? যেখানে বলছেন যে প্যারেন্টিংয়ের বিষয়টা উঠে আসে যে কারণে তারা মানসিকভাবে চাপে থাকেন। আমি ওর সাথে একমত যে আসলে আমাদের বাবা মারা ওনারা আসলে বুঝতে চান না, ওনাদের আসলেই প্যারেন্টিং দরকার। ওনার বাবা মা হয়েছেন কিন্তু প্যারেন্টিংটা হয়তো শিখে আসেননি, যে কোনো কারণে হয়েছেন। তো তারা কিন্তু সফলতাই চায়, তোমাকে এটা করতেই হবে, পাশের বাড়ি করেছে তুমি কেন পারোনি, তোমাকে কি খাওয়াইনি, মানে এই ধরনের যখন কথা বলে ওইটাই কিন্তু বাচ্চার খুব মানে সেই তার চাপটা কি সম্মানে সেই লাগে। চাপটা কি শিক্ষা তো প্রতিষ্ঠান থেকেও আসছে নাকি সেটা সামাজিকভাবে বলবেন? আপনার শিক্ষা কাছে কি মনে প্রতিষ্ঠান হয়? থেকে এটা আসে না। আমার মনে হয় যে 2 ধাপে সভা করা উচিত। প্রথমে তো বাচ্চাদের সাথে বসবি পরীক্ষার আগে, তারা কিভাবে ভালো করতে পারে সেটা, এবং পরীক্ষা শেষে আবার একটা প্যারেন্টিং করতে হবে। সেখানে অভিভাবক তো থাকবেই, সাথে বাচ্চারাও থাকতে পারে, না থাকলেও অসুবিধা নেই, মানে থাকতে হবে। থাকলেই বোধহয় আমার কাছে মনে হয় যে বেস্ট। ওদেরকেও বুঝাইতে হবে যে তোমাদের যা হয়েছে যা লিখেছো সেটা তো লিখেছোই, এখন যদি খারাপ হয় তো আমাদের কি করণীয় সেগুলো নিয়ে কথা বলবে। প্লাস হচ্ছে বাবা মাকেও বলতে হবে যে আপনাদের আসলে কি কি করা উচিত, যদি ও খারাপ করেই ফেলে তো আপনি এখন কি করবেন। এই 2 পক্ষ মিলে যদি কথা বলা হয় তাহলে আমার মনে হয় যে এটা কমবে। আচ্ছা, আমরা একটু দেয়া নেয়া করে ব্যাপারগুলো একটু জানতে চেষ্টা করবো। ডক্টর এ কে এম শাহনওয়াজ, এই যে বলছে যে টাইম টু টাইম কথা বলার কথা, এগুলো তো প্যারেন্টস মিটিং তো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়, হচ্ছে তো। দেখুন, আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই আমাদের দৃষ্টিভঙ্গিটা আটকে রাখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে না। অনেক সমস্যা আছে, যেমন খুবই ওনাদের কথা শুনতে শুনতে মনে হলো এই 1 মাসও না তার চেয়ে কম সময়ের একটা আমাদের খুব দুঃখজনক অভিজ্ঞতা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সেখানে আমাদের একজন অধ্যাপকের কন্যা, ভালো স্টুডেন্ট, 8-এ পড়ে মাত্র, আচ্ছা। এসএসসি রেজাল্ট হলে যে হলো না তার আগেও, তো সেখানে সে ভালো রেজাল্ট করে সব, কিন্তু তাদের স্কুলের পরীক্ষায় সে আরেকজনের চেয়ে 2 নাম্বার কম পেয়েছে। আচ্ছা। তার মার কাছে এটা সহ্যের ব্যাপার না, কেন কম পাবে। মেয়েটা আসলে বসলো, মেয়েকে চড় মারল। ফলাফল হিসাবে মেয়েটি অভিমান করে 4 তলার ছাদ থেকে লাফিয়ে পড়ল এবং সে মারা যায়নি, কিন্তু সারা জীবন বোধহয় তাকে বঙ্গু হয়ে থাকতে হবে। তাহলে সমস্যাটা কিন্তু এটা একটা উদাহরণ মাত্র, কিন্তু অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ আজকাল এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি, বিশেষ করে বাপ মারা বা গার্জিয়ান যারাই হোক, যে সন্তানকে টপ রেজাল্ট করতে হবে। না তাহলে কি বলছেন আপনি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা দিনকে দিন নম্বর কেন্দ্রিকই হয়ে যাচ্ছে? খুবই খারাপ। আমি কথাটা যোগ করতাম এখনই, যেহেতু আমরা শিক্ষকতা করে আমার ইউনিভার্সিটির শিক্ষকতার টাইম শেষ করে রিটায়ারমেন্টে গিয়েছি, এখনও পড়াচ্ছি, অভিজ্ঞতা তো কিছু আছে নিশ্চয়ই। সামান্য। তো তাতে দেখতে পাচ্ছি মুখস্থের প্রতি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা আটকে আছে, বিশেষ করে স্কুলিং তো বটেই, উপরেও সেটা। যেমন কালকেই আপনারা অনেকেই হয়তো দেখেছেন এইচএসসি পরীক্ষার এগুলো নিয়ে একটা মেয়ে খুব শক্তভাবে পরীক্ষার্থী বলছে যে প্রশ্ন এরকম কঠিন হয়েছে, এটা যিনি প্রশ্ন করেছেন তাকে যদি ডেকে নিয়ে আসে আমি জিজ্ঞেস করব যে টেস্ট পেপারের কোথায় আছে। আমার খুব কানে লাগলো ব্যাপারটা। ও খুব পড়েছে টেস্ট পেপার, তার মানে কি টেস্ট পেপারের মধ্যে আটকে আছে, ওইভাবে ওকে বড় করা হয়েছে। ওর যে নলেজটা ডেভেলপ করবে সেই নলেজের দিকে যায়নি। তো আমি আমার আরেকজন আজকেই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার ক্লাস ছিল, সেখানে আমি বললাম যে দেখো তোমাদের একই কথা, তোমরা কেউ জানতে চাও না, স্লাইডে কী আছে ওটা পড়তে চাও, এবং এটা হয়ে তার একটু বাইরে গেলেই তোমরা মনে করছো যে আমাদের মাথায় বাজ ফেলেছে। এই একই বিশ্বাসে কি সব শিক্ষক বিশ্বাসী? কারণ শিক্ষকরা যে পদ্ধতিতে পড়াচ্ছেন, যে প্রতিষ্ঠানগুলোর নাম আসে, তারাও কি সবাই একই বিশ্বাসে বিশ্বাসী? তারা কি বিশ্বাসী আমি তা বলবো না, আমি বলবো পড়ার উদ্দেশ্যটা কি থাকা উচিত। না কিন্তু এই যে টেস্ট পেপার, এই যে কমন পড়া, সাজেশন ভিত্তিক, শর্ট সিলেবাস, এগুলো কেউ না কেউ তো করছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে তো হচ্ছে। নিশ্চয়ই এগুলোর মধ্যেই তো গলদ। আমরা অনেক সময় এটা বলে আসছি যে কম পড়াও কিন্তু নলেজ বেসড হোক, যে স্টুডেন্ট নিজের মতো করে বলতে শিখুক। সে মুখস্থ করলো, একজন বলছে যে আমি কি অবজেক্টিভস 2500 পড়েছি, তার মধ্যে 3টা মাত্র এসেছে, তো ওটি পড়ার বিষয় নাকি? ওটি পড়বে কেন? সে তার যাবিত জীবনে তার পড়াশোনার ভিতর থেকে সেই নলেজগুলোকে সাথে নিয়ে আসবে। এখন 2500 পড়লো,
2,501 নাম্বারটা এসেছে 2,500-এর পরে। তার মানে ছেলেটি বা মেয়েটি কিন্তু মেধাবী নয় তা বলবো না, কিন্তু ও যেভাবে ওরিয়েন্টেশন তার হয়েছে সেই ওরিয়েন্টেশনের বাইরে সে যেতে পারছে না। এগুলো আমাদের ভাববার দরকার, আমাদের শিক্ষা সিস্টেমটা কী হবে। নিশ্চয়ই। গওহার নঈম ওয়ারা শুনছিলেন। আচ্ছা, একটা বিষয় ডক্টর শাহনেওয়াজ বলছিলেন যে এই যে গাইডের উপরে নির্ভর করা, তারপরে হচ্ছে কমন পড়া না পড়া, আমরা এটাও দেখেছি যে বিগত সময় আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কাঁটাছেঁড়া হয়েছে। সৃজনশীল পদ্ধতিরও নতুন করে আমাদেরকে চিনিয়েছে। সেই বিষয়গুলো কি কোনোভাবে আমাদের যারা ক্লাসে যাচ্ছে শিক্ষার্থী তাদেরকে উপকার করছে না, কোনোভাবে তাদেরকে এই ব্যাপারে শিখতে সাহায্য করছে না, সহায়ক ভূমিকা রাখছে না? সমস্যা হচ্ছে কি, আমরা যখন একটা নতুন কিছু ইন্ট্রোডিউস করি, আমার মাথায় আসছে, আমি কোথা থেকে দেখে আসছি, ইন্ট্রোডিউস করে দিলাম, কিন্তু এখানে শিক্ষকরা আছেন, ওনারা বলতে পারবেন তাদের ওরিয়েন্টেশন হয়েছে কিনা, তাদেরকে সাথে কতদিন বসা হয়েছে, তারা তো ইমপ্লিমেন্ট করবে জিনিসটা। হয়তো জিনিসটা ভালো ছিল, কিন্তু যারা পড়াচ্ছে তারা কি জানে, তাদের কাছে একটা কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা তো ওইভাবে তৈরি না। তো একটা জিনিস যখন আমরা নতুন কিছু করব, আর এই ছাত্রছাত্রীদের জীবন নিয়ে কত এক্সপেরিমেন্ট করব আমরা, এটা তো ল্যাবরেটরির কোনো প্রাণী না যে আমি তার উপর এক্সপেরিমেন্ট করব। এটা মানুষের উপরে আমরা নতুন যে কোনো পদ্ধতি ব্যবহার করি। এখানে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের উভয়ের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে এটা করতে হবে। আপনি একটু আগে যেটা বলছিলেন যে প্যারেন্টসদের সাথে যে বৈঠক হয়, প্যারেন্টসরা আসেন, বৈঠক হয়, স্কুলের কথা আমি বলছি, সেখানে ধরেন কত নম্বর পেয়েছে, কত নম্বর পায়নি, এটা নিয়ে আলোচনা হয়। ওই শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো দিন কেউ কথা বলে না। আর মানসিক স্বাস্থ্য এমন একটা জিনিস, এটা নিয়ে কথা বলাটা একটা নিষিদ্ধ বিষয়। এটা নিয়ে কথা বললেই মানুষ শনাক্ত করবে যে তার বোধহয় সমস্যা আছে, তার মানসিক সমস্যা আছে, সে বোধহয় পাগল হয়ে যাচ্ছে। এটা ঠিক না। সে বাড়িতে তার সাথে কথা বলে কিনা, বাড়িতে বাবা মা তাকে সেই স্পেস দিচ্ছে কিনা, সেটা নিয়ে কতদিন আলোচনা হয়। শিক্ষকরা কি বাবা মার সাথে, যেদিন প্যারেন্টস মিটিং হয় সেখানে কি এই এজেন্ডাটা থাকে, আপনি তার সাথে কতদিন কথা বলেন, কীভাবে, কী বিষয় নিয়ে কথা বলেন, পড়াশোনার বাইরে কোনো বিষয় নিয়ে কথা বলেন কিনা, তাকে আপনি স্পেস দিচ্ছেন কিনা, এটা কিন্তু তৈরি করাটা খুবই জরুরি। শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনার অভিভাবক প্যারেন্টস মিটিংয়ে গেছে, মানে সেখান থেকে এরপরে এসে কি আলোচনাটা হয় আপনাদের? জি, ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে এই যে পেরেন্টস টিচার মিটিংটা হয়, এই মিটিংয়ে প্রধানত আমার স্কুলে যেটা হতো, আমি যখন পড়তাম, আমাদের খাতা দেখানো হতো। আলটিমেটলি খাতা দেখানো হতো, যেটা পেরেন্টস টিচার মিটিং, এবং খাতায় আমি কোথায় কম নম্বর পেয়েছি, এবং খাতায় আমাদের ছোটোবেলার স্কুলে একদম ওই যে লাল কালি দিয়ে গোল গোল করে দিত। তো ওখানে আর কি ওই বিষয়টা নিয়ে কথা হতো যে ও এটা পারেনি, ও হয়তো গ্রামার পারছে না, ও হয়তো ম্যাথসে একটু দুর্বল, এই বিষয়টা নিয়ে কথা হতো। এবং আমি বলবো যে এই সমস্যাটার মূল একটা কারণ হচ্ছে, একটা আর্থসামাজিক কারণ আছে। সেটা হচ্ছে দেখা যায় যে বাবা মায়েরা দেখা যায় যে তাদের জীবনের শখ আহ্লাদ বাদ দিয়ে দেখা যায় তার সন্তানের জন্য একটি প্রাইভেট টিচারের ব্যবস্থা করছেন, বা তার গাইডটা কিনে দিচ্ছে, তাকে একটি কোচিং সেন্টারে পাঠাচ্ছে। তো আমাদের যে সিস্টেমটা দেখা গেছে যে আমাদের যে পড়ালেখাটা, এটাকে এক্সপেন্সিভ করে ফেলেছে। যে যত বেশি প্রাইভেট টিউটর রাখতে পারছে, তাকে দেখা যাচ্ছে যে সমাজে তত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে ওর এই সাবজেক্টের একটা টিচার আছে, আবার এই সাবজেক্টেরও আছে। তো এই যে একটা সমস্যা, এটার কারণে দেখা যায় যে আমার পেছনে এত টাকা খরচ হলো, কিন্তু আমি রেজাল্টটা ভালো করতে পারলাম না। এই জায়গাটা থেকে কিন্তু শিক্ষার্থী হিসেবে যখন আপনারা এই বৈতরণী পার করেছেন, তখন কি কখনো মনে হয়েছে যে আলাদা করে প্রাইভেট টিউশন নেওয়া দরকার? যখন এই যে গাইড বই নিয়ে অনেক জায়গায় পড়েছি, আমাকে অনেকগুলো প্রাইভেট টিউটরের কাছে পড়তে হয়েছে, এবং আমাদের স্কুলে সেখানে দেখা গেছে চাপে পড়ে নাকি সেটা দরকার মনে করেছেন? চাপে পড়ে যে আমার যে টিচার রয়েছে আমার নির্দিষ্ট একটা সাবজেক্টে, আমি যেহেতু সরকারি স্কুলে পড়েছি, পাবলিক স্কুলে পড়েছি, আমার টিচারের কাছে না পড়লে, আলাদা করে না পড়লে তিনি হয়তো আমাকে মার্কসটা দিচ্ছেন না। আচ্ছা, আরো একজন দুজনের কাছে একটু সংক্ষেপে প্রতিক্রিয়া জানতে চাই, একটু জানাবেন আমাদেরকে। পাশে জি হাত তুলেছেন যিনি, একটু মাইক্রোফোনটা পাস করবেন। জি, আমি একজন শিক্ষক এবং শিক্ষার্থীও বটে। আমি 8 বছর ধরে একটা স্কুলে শিক্ষকতা করছি। তো আমার আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে, যে শিক্ষক হিসেবে এবং শিক্ষার্থী হিসেবে। স্যারের কথা একটু বলবো। স্যার যে বললে যে আসলে পড়াটা মুখস্থ কেন্দ্রিক, এবং এখানে একটা জিনিস আছে কি, আমি শেরপুর জেলার নকলা থানায় জন্মগ্রহণ করেছি। আমি প্রকৃতির সাথে বেড়ে উঠেছি। তো আমি সেখানে নদীতে সাঁতার কেটেছি, মাছ ধরেছি, বক পাখি শিকার করেছি। তো তখন দেখা গেছে কি যে আমার এই চিন্তা জগৎটা অনেক বেড়ে গেছে। কিন্তু এখন আমি যখন পড়াইতে যাই, বক পাখি তাদেরকে দেখাইতে হয়,
চিনাইতে হয়, বলতে হয়, নৌকা কিভাবে চালাইতে হয়, সাঁতার কিভাবে কাটা লাগে, একদম ওদের তো আসলে জায়গাটা অনেক সীমিত। ওদের বাচ্চাদেরকে দোষ দেওয়া একা কোনো লাভ নেই। এখানে আমাদের প্যারেন্টিংয়ের একটা যে বিষয় আছে, যেমন আমার বাবা মা দুইজনই আসলে মানে অক্ষর জ্ঞানহীন। তো ওনারা একটা জিনিসই জানতো যে পাস না ফেল, কারোর সাথে তুলনা করতো না। পাস করছে তার মানে ওকে, পরের গ্রেডে যাইতে পারছে, আমার ছেলে ভালো। এখন শিক্ষক হিসেবে আপনারা তখন কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন? এখন যেটা হচ্ছে যে পুরো একটা প্রতিযোগিতা, যে আমার ছেলে মেয়ে তুমি কেন ফার্স্ট হবা না। এই যে এখানে যে হোম টিউটরের কথা বললো, এক্স্যাক্টলি এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ প্যারেন্টসরা ইনভেস্ট করতেছে, তো ওটা ইনভেস্ট হিসেবে দেখতেছে। তা ছেলেমেয়ের কে সুশিক্ষা করতে মানে সুশিক্ষিত করতে পারতেছে না। আমি এই যে রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম আমার যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, যে ওনার মা যখন ওনাকে ডেকে পাঠায়, মানে একটা মেসেজ করছে, চিঠি লিখছে, তো উনি কিন্তু কি যে ঝড় তুফান উপেক্ষা করে সাঁতরে নদী পার হয়ে মার কাছে চলে আসছে। কিন্তু আমাদের এখন তো এই ইয়া নেই। প্যারেন্টিং খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হবে। নিশ্চয়ই। আচ্ছা, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হয় কিনা সেটা যেমন আমাদের একজন সম্মানিত অতিথি বলছিলেন, আপনারা এখানে যতজন আছেন, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে কে কে এরকম কাউন্সেলিংয়ের ব্যবস্থা পেয়েছিলেন? কেউ না? আচ্ছা, কে এখানে একজন হাত তুলেছিলেন, একটু মন্তব্য করবেন, আপনার অভিজ্ঞতা জানতে চাই, বা কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন আমাদের সম্মানিত অতিথিকে। আমাদের সমাজটা আসলে অনেক বলবো খারাপ দিকেই যাচ্ছে, কারণ আমাদের সমাজে মানসিক বিষয় নিয়ে কথা বলাটাই আসলে হয় না। মানসিক কথা বলতে গেলে আসলে প্রথম প্রশ্নটাই আসে যে সে পাগল হয়ে গেছে কিনা। আমার একটা টাইমে এরকম সমস্যা ছিল যে আমার মনে হচ্ছিল আমার কিছু প্রবলেম আছে, বা আমার ডাক্তারের কাছে বা আমার একটা প্রফেশনাল সাহায্য দরকার। তো এরকম টাইমে আমি যখন ফ্যামিলিতে বলি, তো তখন ফ্যামিলি থেকে আসলে আমাকে এটাই উত্তর দেওয়া হয়, সমাজ কি বলবে, আশেপাশে মানুষ কি বলবে, সেই কথাগুলো তুমি আমাকে বলো। তো আমার কাছে কিছু মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমার অনেক উপকার করেছে, আমার ফ্যামিলি আমাকে ওই কাউন্সিলটা দিয়েছে, কাউন্সিলিংয়ের যে বিষয়টা ছিল সেটা বলেছে। বাট আমার কাছে মনে হয় যে কোথাও কোথাও এই প্রফেশনাল কাউন্সিলিং করানোর জন্য মানে গার্ডিয়ানদের আসলে বলা উচিত, বা সমাজে আসলে এটা বোঝানো উচিত যে মানসিক সমস্যা খুব একটা মানুষকে পাগল বানায় না। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো আসলে সমাধানও হয়, ওটা পাগলের পর্যায়ে যায় না। বুঝতে পারছি। এই পাশ থেকে একজন হাত তুলেছেন, একটু অভিজ্ঞতা শুনতে চাই। আমি যখন মানে হাই স্কুলে পড়তাম, মানে সরকারি স্কুলে পড়তাম, তো সেখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হয়েছিলাম, মানে মানসিক। সেটা এখন আবার নতুন করে সাইবার বুলিংও যোগ হ্যাঁ, হয়েছে, সাইবার বুলিং ফেসবুকের যুগ হয়েছে যেহেতু, ঠিকই, কিন্তু তখন আসলে আমরা স্কুলে মানে এই যে মানসিকভাবে আমাদেরকে যে একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা, বা দেখা যায় যে মানে কাউন্সিলিং করবে, ওইটা ছিল না। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও দেখা যায় যে আসলে এরকম কোনো সাবজেক্ট নেই, বা একটা বই দেওয়া হয়েছে যে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান, তো এই জিনিসটা আসলে কোনো এফেক্টিভ না। কিন্তু মানুষ মূলত ভিন্নই হচ্ছে তার মানসিক যে ব্যাপারটা আছে সেটার কারণে। তো সেটা যেহেতু হচ্ছে না, তো আসলে মানে এই জিনিসটা খুবই দুঃখজনক বলে মনে করি আমি। আর যেহেতু আমি এরকম ভুক্তভোগী যে আমি কাউন্সিলিংয়ের কোনো সুযোগ পাইনি, তো দেখা যাচ্ছে বাংলাদেশে আরও হাজার হাজার শিক্ষার্থী আছে যারা এখনও মানসিকভাবে অসুস্থ, কিন্তু জিনিসটাকে আসলে আমাদের সমাজ নেগেটিভলি নেয়, পজিটিভলি নেয় না। তো এই জিনিসটার জন্য আমরা মানে কিভাবে সমাধান পেতে পারি সেটাই নিশ্চয়ই নিশ্চয়ই। ডক্টর এ কে এম শাহনেওয়াজ, আপনার কাছে এই পর্যায়ে যেতে চাই। আমাদের শিক্ষার্থীরা যে মন্তব্য বা প্রশ্নগুলো করছিলেন সেখান থেকে কয়েকটা বিষয় উঠে এসেছে। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে কাউন্সেলিং তারা পাচ্ছেন না। একজন শিক্ষার্থী যদি মনে করেন যে তিনি মানসিকভাবে নানা রকম সমস্যার সম্মুখীন বা চ্যালেঞ্জের মুখে পড়ছেন, যাবে কার কাছে? নিয়মিত কাউন্সেলিং হওয়ার কথা তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, নাকি সেটা আমাদের আসলে পরিকল্পনাতেই সীমাবদ্ধ? খুবই জরুরি, খুবই জরুরি। আমরা বাস্তব ক্ষেত্রে তার কিছু প্রতিফলন দেখতে পাচ্ছি। এখন ইউনিভার্সিটি পর্যায়ে কিন্তু কাউন্সিলর রাখা হচ্ছে, সাইকোলজিস্ট রাখা হচ্ছে, এবং এই জিনিসটি স্কুল পর্যায় পর্যন্ত ছড়িয়ে যাওয়া উচিত। কেন? আমি সেটা কি সব বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত মানে মোতায়েন করা হয়েছে বা রাখা আমার হয়েছে? জানা মতে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আছে, রাখা হয়েছে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, শুনতে চাইবো সেটা। জি, এটা করতে হচ্ছে। যেমন আমার অভিজ্ঞতা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এখানে একটা সময় আমি ছাত্র কল্যাণ পরামর্শদান কেন্দ্র বলে একটি কেন্দ্র আছে, ওটার ডিরেক্টর ছিলাম। জি। এবং ছাত্র কল্যাণের দায়িত্ব থেকেই ইউনিভার্সিটি দুজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, তার সাইকোলজিস্ট। আচ্ছা। তো এরা প্রথম আমাকে বলতে হচ্ছে, স্যার স্টুডেন্ট তো আসে না। আমি এই প্রশ্নটাই করতাম আপনাকে, স্টুডেন্ট কি আসে?
এটাই বলছি আমি, প্রথমেই স্টুডেন্ট আসে না, যাদের খুব প্রবলেম হচ্ছে ধরে বেঁধে নিয়ে আসছে এরকম। এরপরে ওরা আমাকে বেশ কিছুদিন পরে রিপোর্ট করলো, স্যার এখন তো আমরা সময় দিতে পারছি না, আচ্ছা। নিজেরাই চলে আসছে। আচ্ছা। যখনই সমস্যা দেখছে তখন তারা চলে আসছে। এটা একটা গুড সাইন যে ওরা ভাবছে যে না, ওখানে গেলে আমি হয়তো আমার এই ডিপ্রেশন থেকে যাই হোক এরকম বেরিয়ে আসতে পারবো, এবং ভালো ফল পাচ্ছি আমরা। সেই কারণে আমি মনে করি যে ছোটদের তো আরও বেশি যদি সংকটে পড়ে, ওরা তো উত্তর খুঁজে পাবে না, নিজের মধ্যে সমাধান খুঁজে পারবে না, ফলে সে ডিরেল হতে পারে, নানা অন্যরকম চিন্তা করতে পারে। তো স্কুলগুলোতে অন্তত একজন, প্রত্যেক স্কুলে উচিত হবে সাইকোলজিস্ট রাখা, এবং তাতে প্যারেন্টসরাও কিন্তু এখন সচেতন হচ্ছে। একটা সময় ওরা যা বললো ঠিকই আছে, মনে করতো না এটা কি মানুষ কি ভাববে, এটা কি আমার ছেলে বা আমার মেয়ে এত হয়ে স্কুল যাচ্ছে। কলেজে পাঠানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত এরকম সাইকোলজিস্ট কি আছে? জনবলের সংকট না, হবে কিনা সেটাও তো না, একটা না, প্রশ্ন। আছে। যেমন ইউনিভার্সিটিগুলোতে, যেমন আমার হ্যাঁ। দুজনই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে সাইকোলজি থেকে। আচ্ছা আচ্ছা ওরা এরকম চাকরি করছে, চাকরি খুঁজছে। আচ্ছা, একটু আপনার কাছে এই ব্যাপারে একটু মতামত জানতে চাইবো। হয়তো পাবেন, কিন্তু ধরেন ছাত্রছাত্রীরা কার কাছে যাবে? সে যাবে শিক্ষকের কাছে, হ্যাঁ। বাবা মার কাছে। এখন শিক্ষকদেরকে এই কাজটা করতে হবে। আমি যদি একটা স্কুলে, কথার কথা ধরেন একটা স্কুলে একজন সাইকোলজিস্ট দিলাম, সে একটা রুমের মধ্যে বসে আছে, ওই রুমের সামনে দিয়ে যদি কেউ হাঁটে, মনে করবো ও তো পাগল হয়ে গেছে, ওর রুমে কেন যাচ্ছে? এইটাই ইম্পর্টেন্ট। স্টিগমাটাইজ জিনিসটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি থাকে, এই ক্ষেত্রে আরও বেশি আছে। এখন যেটা করতে পারে, আমাদের তো এত টাকা নেই যে সব স্কুলে একজন দুজন করে বসে দিলাম, কিন্তু শিক্ষকদের এই দায়িত্বটা পালন করতে হবে। শিক্ষকরা যদি এগিয়ে আসে, শিক্ষকরা যদি ওপেন হয় ছাত্রছাত্রীদের সাথে, তারা তাদের মনের কথাটা বলতে পারে। যদি কারোর দরকার হয় হ্যাঁ। সেক্ষেত্রে রেফার হতে পারে, কিন্তু আমাদের যে সাইকোলজির ইয়েতে আমরা দেখেছি, যেটা হলো 1-2% ছেলেমেয়ের হয়তো দরকার হয় ক্লিনিক্যাল ইয়ের জন্য। বেশিরভাগেরই তার সাথে যা আছে, তার পরিবারের লোকজন, তার স্কুলের টিচাররা, এরাই যথেষ্ট, এরা যদি একটু সময় দেয়। নিশ্চয়ই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায়। এটা তো আন্তর্জাতিকভাবেও সারা বিশ্বে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই প্র্যাকটিসটা আছে। বাংলাদেশে এই জায়গাটা কতটা জরুরি বলে মনে আচ্ছা, করেন, আমি যেখানে যে সফট কাউন্সেলিং এর ব্যবস্থা আমি হবে? যে ইউনিভার্সিটি দেখি, যেমন আমি নর্থ সাউথের সাথে যুক্ত আছি অনেক দিন, তারা এগুলো তাদের আছে। বোধহয় বড় ইউনিভার্সিটিগুলো সবগুলোতেই আছে। সেখানে ফলাফল পাচ্ছেন তারা, মনে হয়? এখন সেই স্ট্যাটিস্টিক্স আমার হাতে নেই। আচ্ছা। হ্যাঁ, নিশ্চয়ই কোনো না কোনো লাভ হচ্ছে। তবে যেটা হচ্ছে যে এই কথাটা আমরা সবসময় বলি শিক্ষক হিসেবে, একজন অভিজ্ঞ শিক্ষক নিজেই কিন্তু সাইকোলজিস্ট। এক্স্যাক্টলি। নিশ্চয়ই। এটা হচ্ছে সবচেয়ে বড়, এবং সে তার স্টুডেন্টদের দেখছে। এখন আমি শিক্ষক হিসাবে তখনই সার্থক হব যখন আমার স্টুডেন্টের চোখের ভাষা, মুখের ভাষা, চলন বলন আমি বুঝতে পারবো, এবং সেই হিসেবে যদি তাদের সাথে ট্রিট করে। এখন এই মেয়েটি এমনি, এই ছেলেটি এমনি ডিস্টার্বড কোনো কারণে, এখন ক্লাসে তাকে আরও বেশি শাসন করছি যে কোনো উপায়, ফলে তার মধ্যে তো এটার একটা বিরূপ প্রতিক্রিয়া অনেক বেশি হবে, এবং সেগুলো তাকে ক্ষতি করতে পারে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় গলদ আমি যেটা দেখি, আমি ইউরোপের অধিকাংশ দেশে একাডেমিক কারণে আমার যেতে হয়েছে, এবং এগুলো খোঁজ করার চেষ্টা করেছি। তাতে দেখেছি ওইসব দেশে এ লেভেল ও লেভেল পর্যায়ে পড়ার পরে, আপনিও নিশ্চয়ই জানেন, পড়ার পরে ওরা কিন্তু তার ভবিষ্যতে কোথায় যেতে চায় সেই মতো ট্রেড কোর্সে চলে যায়। সব কি ইউনিভার্সিটিতে পড়তে হবে এমন নয়, এবং সেইভাবে তারা নিজেদের তৈরি করে। আমাদের এখানে সবাইকেই আমরা মনে করছি যে MA পাস না করলে, MSc পাস না করলে তো পড়া শেষ হলো না। বিয়ের বাজারে গিয়ে ওই প্রশ্ন আসবে, না, আসে। হ্যাঁ। তো সেইটাই হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে ও লাইফটা কোথায় নিয়ে যাবে সেটা যখন পাচ্ছে না, এবং এইভাবে পড়তে গিয়ে যখন ফ্রাস্ট্রেটেড হচ্ছে, নাম্বার খারাপ পেলো, ওই যে কথা শুরুতে ছিল, সুতরাং আমার কেমন, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব কোথায়? সমস্যা কিন্তু আছে। সমস্যা আরেকটা আছে, এই যে প্রতি বছর আমরা ভর্তি পরীক্ষা নিই, জানেন তো এখন কত কঠিন ভর্তি পরীক্ষা। হ্যাঁ, 10 জন, 15 জন, 20 জন দিচ্ছে একটা সিটের জন্য। এই ভর্তি পরীক্ষার সময় দেখছে যারা অ্যাপ্লাই করছে তাদের অধিকাংশই ওই যে সোকল গোল্ডেন A+, এ পাওয়া এরকম স্টুডেন্টই কিন্তু সব, কিন্তু তাদের মধ্যে ছেকে আবার ভর্তি হচ্ছে অল্প। আর আমি টিচার হিসাবে সেই অল্প স্টুডেন্টকে যখন পাচ্ছি, তখন দেখছি সে ছকের মধ্যে বড় হয়েছে, তাকে টোকা দিলে বাজে না, অর্থাৎ জ্ঞানের যে অন্যান্য জায়গার খোঁজ সে দিতে পারছে না। একটা প্রশ্ন করি এই জায়গায়, একটা শিক্ষা কার্যক্রম দিয়ে একজন শিক্ষার্থী যান,
কোথাও না কোথাও তো আসলে প্রতিযোগিতার সম্মুখীন হতেও হয়। হতে এটা তো বড় বড় বিশ্ববিদ্যালয় বা দেশের বাইরেও যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে তখনও তো হচ্ছে, মানে আমরা কি সেটাতে কি যাবে না শিক্ষার্থী? মানে এই প্রশ্নটা শুধু বিতর্কের খাতিরেই আমি করলাম। না, কি উত্তর দিবেন? সেটা তো যাচ্ছেই, যাবে না কেন, যাবে নিশ্চয়ই জি, যাচ্ছে। জি। কিন্তু সে যাচ্ছে সেই মেধার পরিচয় দিতে পারছে বলে যাচ্ছে। যেমন ধরেন আমি একেবারেই উচিত না, তবু আমার ঘরোয়া একটা অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে আমার মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়েছে, ভালো রেজাল্টই করেছে, কিন্তু স্কুলে যখন পড়েছে ও, আমি একটু শেয়ার করছিলাম আপনার সাথে বোধহয়, স্কুলে যখন পড়েছে তখন 4-5-এর উপরে ওর রেজাল্ট হতো না, মানে রোল নাম্বার হতো না। এবং ও কখনোই, আমরাও পছন্দ করিনি, ও নিজেও পছন্দ করতো না প্রাইভেট পড়া। ওরা যেমন অনেক প্রাইভেট পড়ার সুযোগ পেয়েছে, আমার মেয়ে আমাদের খরচ বাঁচিয়ে দিয়েছে, ও প্রাইভেট কখনো পড়েনি। না পড়ার কারণে ও যে অনেক ভালো এটা বুঝতে পারিনি আমরা। কিন্তু যখন এসএসসি পরীক্ষা হলো, পুরো ওর ইনস্টিটিউশনে একমাত্র ওটাকে সোকল গোল্ডেন যেটাকে বলে, ওটাকে বেশি নাম্বার পাওয়া, ও একাই পেয়েছে, ইন্টারমিডিয়েট একাই পেয়েছে। তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি কিছুদিন পড়ালো, এখন ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে আমেরিকাতে পিএইচডি করছে। এইভাবেই কিন্তু গড়ে ওঠে। মানে সেই সহায়ক পরিবেশটাও পাওয়াটা ওইভাবে যদি গুরুত্বপূর্ণ তাদের নিশ্চয়ই। গড়ে তুলি, জি। তাহলে সেটা অসুবিধা হয় না, ফ্রাস্ট্রেশন হয় না। এবং ওখানে গিয়ে ওরা আমাদের দেশের এই সাউথ এশিয়ার ছেলেমেয়েরাই দাপিয়ে বেড়ায়, আমার মেয়ে যেরকম বলে, রেজাল্টে সব কিছুতে। নিশ্চয়ই। হ্যাঁ, সেটাই হচ্ছে। জনাব গওহার নঈম ওয়ারা, একটা ব্যাপার বিশেষ করে এই যুগে, ফেসবুকের যুগে আমরা দেখি যে কোনো ব্যাপারে পোস্ট করলে কমেন্ট সেকশনে ঢোকা যায় না। এটা নিয়ে মানসিকভাবে আরও বড় বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে শিক্ষার্থীরা, তো নিশ্চয়ই এর বাইরে পড়বে না। কি বলবেন এই ব্যাপারে? বিশেষ করে আমি খুবই কষ্ট পাই এসএসসি রেজাল্ট আউটের পরে, যখন কিছু কিছু সকল কৃতকার্য পাওয়া ছেলেমেয়ের বাবা, আত্মীয় স্বজন যেভাবে পোস্ট দেয়, তারা ভাবে না যে মেয়েটা বা ছেলেটা কম নম্বর পেয়েছে তার মনের ওপর এটা কী প্রতিক্রিয়া হবে। এটা খুবই একটা, আমরা ফেসবুকটাকে যথেচ্ছ ব্যবহার করছি এবং খুব অন্যায়ভাবে অন্যায্য শুধু না, এটা একটা হিংস্রপরায়ণ ব্যবহার হচ্ছে, যে কারণে আমাদের যে আজকে বিষয়টা ছিল আত্মহত্যা কেন করছে, এটাও একটা প্রেশার আসে, যে যখন দেখে তার বাবা মা যে একটু তার মতন করে হয়তো করতে পারে নাই, তখন এটা খুবই কষ্টের ব্যাপার। এটা আমাদের একটা সেলফ কন্ট্রোলিং ব্যবস্থা থাকা উচিত, যে এসএসসি বা এইচএসসি রেজাল্টের পরে যেভাবে তারা এগুলো ফেসবুকে ব্যবহার করে, সেটা আসলে সেখান থেকে একটু বিরত থাকা উচিত। আজকে আমরা এই সুযোগে এটা বলতে চাই, যেন এবার আমরা এটাতে একটু সংযত আচরণ করি। এই ব্যাপারে একটা মতামত আপনার কাছে চাইবো, সেটা হচ্ছে যে ফেসবুক সাধারণত নিশ্চিত করে যে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে গেলে 18 বছর হতে হবে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে বা কোনো দেশের সরকারের আসলে নিয়ম করা উচিত যে কত বছর থেকে তার সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবে কি পারবে না? পারলে ভালো করা উচিত, কিন্তু এটা কন্ট্রোল করা খুবই কঠিন, কারণ 18 বছর হয়নি এমন অনেকেই 18 বছর বলে অ্যাকাউন্ট খুলে বসে আছে। তো এটাকে কন্ট্রোল করাটা খুব ভালো, কিন্তু কন্ট্রোল যারা করতে পারবে তারা হলো শিক্ষক, পিতামাতা এবং নিজেরা নিজেদেরকে, সেইটা একটা ব্যবস্থাপনা গড়ে তোলা উচিত। এবং আমরা অনেক সময় বলি যে ও যে কী করছে সারাদিন বসে, আমি তো জানি না, কিন্তু জানতে হবে সে কী করছে, সেটাও বুঝতে হবে। আপনি বললে আমি তো বুঝি না, মোবাইল বুঝি না, ও খুব ভালো বোঝে, একটা ছোট শিশুকে বলছে ও খুব ভালো বুঝে। এটা শিশুকে মানুষ করতে গেলে, যেটা প্রথমেই কথা আসছিল প্যারেন্টিং, এইটা প্যারেন্টিংয়ের একটা বড় অংশ। কিভাবে সে এখন মডার্ন এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করবে, কতটুকু ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা শিক্ষার্থীদের কাউন্সেলিং নিয়ে বলছিলাম, প্যারেন্টসদের এই কাউন্সেলিং কোথায় আলোচনা হবে? অবশ্যই প্যারেন্টসদের, সেটাই তো আলোচনার শুরুতেই ছিল, যে প্যারেন্টসদের সাথে আমাদের বসতে হবে। প্যারেন্টসদেরকে, অনেকে আছে যারা বাই চান্স অথবা বাই অ্যাক্সিডেন্ট প্যারেন্ট হয়ে গেছে, তারা প্রস্তুত ছিল না মানসিকভাবে, কোনো দিনই তারা প্রস্তুত না। তারা মনে করছে আমরা তো এইভাবেই মানুষ হয়েছি, এখন এটা অনেক কঠিন হয়ে গেছে। এখন তাদেরকে অবশ্যই একটা প্যারেন্টিং সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, দরকার হলে এটা প্রশিক্ষণ, ট্রেনিং যা কিছু হয়, কিন্তু এটা বারবার আলোচনায় আসতে হবে, আমাদের সংবাদ মাধ্যমের আলোচনায় আসতে হবে। এবং মানুষ কিন্তু এই মিডিয়াকে খুব ফলো করে। আপনি মিডিয়ায় দেখবেন যে অনেক নাটক হচ্ছে, হচ্ছে, যেখানে শিশুদেরকে খুবই অন্যায়ভাবে তুলে ধরা হচ্ছে, বুলিং করা হচ্ছে, এবং এগুলোকে হাসির পাত্র বিষয় হিসেবে দেখানো হচ্ছে। এটা খুবই অন্যায়। আমাদের মিডিয়াকেও খুব সতর্ক থাকতে হবে। আমি শিক্ষার্থীদের কাছে ফেরত যেতে চাই, আপনারা কি মনে করেন, এবং আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ফেসবুক বা এই যে ইন্টারনেটের যে সোশ্যাল প্ল্যাটফর্ম, সেগুলো আপনাদেরকে কিভাবে ইম্প্যাক্ট ফেলে বা কিভাবে ইনফ্লুয়েন্স করছে? পেছনে হাত তুলেছেন একজন।
আমি যেটা বলতে চাই, ম্যাটার তো একটা রুলস আছেই, একটা পলিসি আছেই যে আত্মহত্যাকে প্রিভেন্ট করার জন্য। এর পাশাপাশি ম্যাটার সাধারণত সুইসাইডাল যেই এলিমেন্টসগুলো সেগুলো সরাসরি ডিটেক্ট করে, কিন্তু আমাদের সোসাইটিতে এমন অনেক কিছু আছে যেগুলো সরাসরি না হলেও পরোক্ষভাবে হয়তো বা আত্মহত্যাকে উস্কে দেয়, এমন কন্টেন্টগুলোকে প্রমোট করে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি একটা রেগুলেশনস নেয় যে মেটা সহ অন্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলোর অথরিটির সঙ্গে যোগাযোগ করে কোনোভাবে যদি একটা পলিসিতে পরিবর্তন আনা যায় কিনা। আর দ্বিতীয় আরও একটি যে ইনসাইট আমি শেয়ার করব সেটা হচ্ছে, আমরা তো দীর্ঘমেয়াদী সলিউশনসের দিকে যাবই, আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন বা এই ধরনের কিছু এগুলো তো আমরা করবই, কিন্তু আমাদের একটু সংক্ষেপে বলবেন, শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, সংস্কার, এগুলো নিয়ে অনেক কথা হয়, একটু এক দুই বাক্যে বলা যাবে না আমি জানি, তারপর একটু সংক্ষেপে বলবেন যে কী রূপ পরিবর্তন হলে ভালো হতো, আপনি শিক্ষার্থী হিসেবে কি বলবেন? পরিবর্তনটা হচ্ছে প্রতিযোগিতামূলক যে ব্যবস্থা, এই প্রতিযোগিতামূলক ব্যবস্থাটাকে যতটা সম্ভব আনন্দদায়ক এবং যতটা সম্ভব এঙ্গেজিং করা যায়, এটা হচ্ছে পরিবর্তন। আচ্ছা। আমি যেটা আমার ইনসাইট বলবো সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে। আমরা যদি এখন তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা কলেজে নাও পারি, আমরা যদি উপজেলা বা জেলা পর্যায়ে অন্ততপক্ষে একজন করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিংবা জেলা পর্যায়ে একজন সাইকিয়াট্রিস্ট আমরা যদি দিতে পারি গভর্নমেন্ট থেকে, তাহলে হয়তোবা সেটা আমাদের আত্মহত্যা তাৎক্ষণিকভাবে প্রিভেন্ট করতে সাহায্য করবে। এছাড়া বিশেষত রেজাল্টের যে এক সপ্তাহের মধ্যে যেহেতু এই ঘটনাগুলো ঘটে, সেহেতু রেজাল্ট প্রকাশের আগের দিন থেকে রেজাল্ট প্রকাশের পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত যদি সরকারিভাবে কোনো একটা হটলাইন চালু করা হয়, যেটাতে কিনা কোনো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাকে পরামর্শ দিতে পারবেন, সেক্ষেত্রে এটাও খুব উপযোগী হবে বলে আমি মনে করি। জি, এই পাশে। আমি বলতে চাই যে আমরা যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুলি, যে কোনো পাবলিক পরীক্ষার পরে আমরা নিত্য নতুন পোস্ট দেখতে পারি যে আমার ছেলে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে, আমার মেয়ে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো এসব বিষয় ছাড়াও এগুলো যে বাচ্চাদেরকে যেভাবে মেন্টালি একটা প্রেশারাইজ করে বা এফেক্ট ফেলে, সেটা আমাদেরকে ইন লং টার্ম শুধু কাউন্সিলিংয়ের মাধ্যমে যথেষ্ট নয়। আমার মনে হয় যে এইটা আমাদের সাফল্য মাপার যে দর্শন আমাদের সমাজে, যে আমরা ছোটোবেলা থেকেই মনে করি যে একজন ভালো ফল বা ভালো নাম্বার পেলেই সে মানুষ হিসাবে ভালো, বা মানুষের ভালো ফল মানেই মানুষের মূল্য, ভালো ফলের মাধ্যমে আমরা মানুষের মূল্য নির্ধারণ করি। তো এই জিনিসটাকে আমি মনে করি যে শুধু কাউন্সিলিংয়ের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেসের মাধ্যমেই দূর করা সম্ভব নয়। এটা আমাদের ওভারঅল সোসাইটি শিক্ষা ব্যবস্থার সাফল্য মাপার দর্শন পরিবর্তন করার মাধ্যমেই দূর করা সম্ভব। জি, এই পাশে আর কেউ অভিজ্ঞতা জানাতে চান আমাদেরকে? আমি একটু বলতে চাই যে আমি আগামী এডুকেশন ফাউন্ডেশন থেকে এই মেন্টাল হেলথের ফার্স্ট এইডের একটা ট্রেনিং করেছিলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে শিক্ষকদেরকে আসলে খুব সেটা কি আপনি নিজ উদ্যোগে করেছেন না প্রতিষ্ঠান এই ব্যবস্থা? না, প্রতিষ্ঠান এই ব্যবস্থা করেছে। এর জন্য আমি বললাম যে এর মাধ্যমে যদি বলা যায় সরকার, আমরা ওইখানেও এটা মানে বলেছিলাম যে আমরা যারা ট্রেনিংটা করেছি আমাদের বাচ্চাদের সাথে আমাদের এঙ্গেজিংটা অনেক বেশি ভালো হয়েছে। তো এটা যদি ওভারঅল সব পর্যায়ে করা যায় তাহলে আসলে বেশি ভালো হবে। এখানে আরেকটা পয়েন্ট আছে যে আমি অনেকগুলো ট্রেনিং করার ফলে একটা ট্রেনিং সেশন একটা শিক্ষকের সাথে আমার পরিচয় হয়েছিল। উনি ময়মনসিংহের গৌরীপুরে একটা স্কুলে শিক্ষকতা করে। তো উনি যখন হচ্ছে এই আমাদের সামনে একটা ডেমনস্ট্রেশন ক্লাসের নিচে কথাই বলতে পারতেছিল না। তো পরবর্তীতে ওনার সময় আমি একটু নর্মাল করার জন্য অনেকক্ষণ কথা বললাম। তো পরে জানতে পারলাম যে উনি মাত্র ৩,০০০ টাকা স্যালারি পায়। আচ্ছা, তো তখন আমি আসলে স্টাক যে এই স্যালারিতে একটা শিক্ষক আমরা কিভাবে ভালো মানে ডিজার্ভ করি বা প্রত্যাশা করি। আমরা তো হচ্ছে মানুষ গর্ব, তো আমাদেরকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আরেকজন সম্মানিত শিক্ষক, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের দুজন সম্মানিত অতিথি বলছেন যে শিক্ষকরা শ্রেণীতে একেবারে আলাদা করে 50-60টা স্টুডেন্টকে নিজেরাই দেখছেন প্রতিদিন। আপনারা শিক্ষকরা নিজেদের মধ্যে এই কথোপকথন হয় যে কার মানসিক স্বাস্থ্য কেমন বা কার প্রয়োজন আছে, এগুলো চর্চা কি আপনাদের মধ্যে হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলি, প্যারেন্টসদের সাথেও কথা বলি। আচ্ছা, যদি উদাহরণ দিতে চাই তো আমার ক্লাসের একটা বাচ্চা, ও একদম এখানে খাতায়, একটা প্রশ্ন জুড়ে দিই, যখন আপনারা নিজেদের মধ্যে আলাপ করেন কোনো অংশে কি আপনারা মনে করেন যে আপনাদেরও প্রশিক্ষণ দরকার পড়বে বা উচিত থাকা উচিত? শিক্ষকদের তো অবশ্যই প্রশিক্ষণ লাগবে। একদম শুরুতে সে ক্লাসে যাওয়ার আগেই তাকে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে, তাকে সব বিষয়ে পারদর্শী হয়েই ক্লাসে ঢুকতে হবে। তো উদাহরণটা যদি বলি যে আমার বাচ্চাটা একদম 0 পায় লেখায়, অথচ ওই ক্লাসে একটা কবিতা দিলে সবার আগে বলে আপা মনে আমার হয়েছে। কোনো কাজ দিলে একদম ঝড়ের গতিতে সে করে আসে। তো আমি সবসময় মানে ওই ভালো দিকটাই বলে আমার কাছেই রাখি যে থাকুক 2 বছর আমার কাছে, পরেও আরও শিখবে।
তো এই জিনিসগুলো গার্ডিয়ানকেও বলি যে ও পড়াশোনা পারছে না ঠিক আছে, কিন্তু ওর এই স্কিলগুলো কিন্তু খুব ভালো মানুষ হিসেবে। আবার যে বাচ্চাটা ভালো পারে ও দেখা যায় ওকে একটা কাজ বললেও গুছিয়ে কাজটা করতে পারে না, ওই স্কিলটা ওর কম আছে। তো সব বিষয়ে কিন্তু শিক্ষককে দেখতে হয়। আরেকটা কথা বলবো যে যেহেতু যে বিষয়টা টপিকটা নিয়ে কথা হচ্ছে, পরীক্ষার রেজাল্টের আগের দিন থেকে বা 2-3 দিন আগের থেকে এক সপ্তাহ যদি আমরা বিভিন্ন টেলিভিশনে লাইভ প্রোগ্রাম রাখি, বিভিন্ন নামে হতে পারে, ওইখানে নাম না বলেও তারা প্রশ্ন করতে পারে, জানতে পারে, বা আমি বাবা মা বলছি এরকম কোনো নামে বাবা মাদের জন্য, শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা যদি সব চ্যানেলেই করা হয় তো এটা কিন্তু খুব উপকার হবে। এখন জানা মতে মনে হয় একটা বুঝতে পারছি। চ্যানেলে জি, প্রোগ্রামটা বুঝতে পারছি। হচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যে শিক্ষার্থীরা এখনো যে সায়েন্স নেবে না কমার্স নেবে, সেখানে তো একজন শিক্ষকের মতামতের গুরুত্ব রয়েছে। সেই জায়গায় কি আপনারা কিছুটা মতামত দিয়ে অভিভাবককে সহায়তা করেন, নাকি অভিভাবক যেটা চায় সেটাই করতে হয়? শিক্ষার্থীর মতামত তো প্রথমেই নেই, তারপর যদি মনে হয় যে না ও আর একটু বেটার করবে এটাতে, তখন তাকে একটু বুঝাই আচ্ছা। বা গার্ডিয়ানকে ডেকে এনে বোঝাই যে এটা করলেও ভালো করবে বা আমাদের- এটা করলে হবে না। আপনার দুপাশে দুজন ইউনিফর্ম পরা আছে, আমি যদি ভুল না করি, আপনাদের একটু মতামত নিতে চাই। কোনো প্রশ্ন, কোনো মতামত, আপনাদের কি অভিজ্ঞতা? প্যারেন্টিংয়ে যে ব্যাপারটা বলা হয়েছে যে আমাদের পিতামাতার অফিসেও কিন্তু দরকার কাউন্সিলিংয়ের দরকার, কারণ আমাদের পিতামাতারাও কিন্তু আসলে ওই পরিবেশটা পায়নি, যার কারণে তারাও আমাদের ওই পরিবেশটা দিতে পারে না। তাই আমাদের পরিবেশে মানে আমাদের যে কাউন্সিলিংয়ের ব্যাপারটা রাখা দরকার, শিক্ষকদেরও রাখে, সব জায়গায় যদি রাখতে পারে তাহলে আমাদের মনে হয় যে পিতামাতার যে অফিসে বা কাজের জায়গায় সে জায়গায়ও রাখা দরকার আর সব জায়গায়। আপনার হাতের ডান পাশে যিনি। আমি একটা কথা বলতে চাই, এসএসসি রেজাল্টের পর অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করলে যারা ফেল করে তাদেরটাও পাস আসে বোর্ড চ্যালেঞ্জ করার পর। তাহলে এরকম কেউ যদি আত্মহত্যা করে ফেলে ফেল করার পর, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার পর তার যে পাস আসে ওটা কি লাভ? তাহলে প্রথমেই কেন এইভাবে ঘাতা দেখা হয় না? আচ্ছা, এই ব্যাপারে কি একটু উত্তর নিব? এটা পদ্ধতিতে এত কম্বারসাম, একজনকে যেতে হয়, সময় লাগে, এবং এটা খুব পরিষ্কার না। আপনাকে জানেন কিভাবে এটা করতে হয়? নিশ্চয়ই জানেন না, কিন্তু এই জানাটা খুব দরকার। যে ছেলেটা বা মেয়েটার রেজাল্ট খারাপ হয়েছে সে যদি জানতো যে আমি 24 ঘন্টার মধ্যে আমি এটা ভেরিফাই করতে পারবো, এইভাবে আমাকে করতে হবে, অমুকের কাছে যেতে হবে, তাহলে জিনিসটা খুব পরিষ্কার হতো। এই আলোচনাগুলো করা দরকার যে আমি কিভাবে রেজাল্টটা পুনর্বিবেচনা বা আমি পুনর্পরিবীক্ষণের প্রক্রিয়া, এবং এটাকে খুব সহজ এবং কম পয়সা, খুব তাড়াতাড়ি হওয়া উচিত, এবং এটা সব শিক্ষার্থী যেন জানে। অনেক শিক্ষার্থী জানেই না যেটা আবার চ্যালেঞ্জ করলে পাওয়া যাবে বা হবে, কারণ এটা খুবই একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং শিক্ষকদের উপর নির্ভর করে। শিক্ষকরাও দেখে যে আরও 3-4টে কেস হোক তারপরে যাব, সময় আছে, এরকম করলে হবে না। আমাদের কাছে 2 মাসই, কিন্তু শিক্ষকের কাছে 2 মাস 2 বছরের সমান হয়ে যায়। সেটা আমাদের মাথায় রাখতে হবে যে শিশুদের কাছে একটা মুহূর্ত কিন্তু একটা বছরের সমান। আমরা অনেকেই বড়রা এটা বুঝি না, এবং আমাদের শিশুদের মতন করে বোঝার চেষ্টাটা আমাদের না। আমরা সবাই ভুলে গেছি যে আমরা একদিন শিশু ছিলাম, এবং আমাদের যে কষ্টটা সেটা আমরা ভুলে যাই যে একজন বড় মানুষের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি, খুব পরিচিত মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি। এটা বলার পরে এখন কিন্তু আমি নিজেকে সংশোধন করি না। আমি এখন বড় হয়েছি, আমি নিজেকে সংশোধন করি না। এটা আমাদের করতে হবে। জি, ডক্টর শাহনাজ, আপনার কাছে এই পর্যায়ে আসি। শুধুমাত্র একাডেমিক চাপকেই আমরা শুধু দায় দিচ্ছি কিনা? এই যে যারা শৈশবের মধ্য দিয়ে যাচ্ছেন, যারা তরুণ শিক্ষার্থী, তাদেরকে তো শারীরিক চর্চার কথা বলা হয়, খেলাধুলার কথা বলা হয়, ক্লাব অ্যাক্টিভিটির কথা বলা হয়, সেটার জন্য কি যথেষ্ট ব্যবস্থা সরকার বা রাষ্ট্র রেখেছে, নিচ্ছে সেই ব্যবস্থা? আপনার এই প্রশ্নের সাথে মিলিয়েই আমি এই মুহূর্তে ভাবছিলাম, জিনিসটা কাছাকাছি হয়ে গেল। সেটাও তো মানসিক ভালো। স্বাস্থ্যের সাথে না, সরাসরি আমি জড়িত যেটা হওয়ার কথা। বলছি, আপনার এই কথাটাকে শুরু থেকে বলি যে এখন যে বাচ্চারা সুইসাইডের দিকে যায় বা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়ছে, কষ্টে আছে, এইটার সবচেয়ে বড় আমি দেখি যে এখনকার সমাজ বাস্তবতার কারণে অধিকাংশ বাচ্চা একা হয়ে গেছে, তারা সামাজিক নানাভাবে। কিন্তু আমরা যে বেড়ে উঠেছি, আপনারা যে বেড়ে উঠেছেন, সেখানে ক্লাব কালচার ছিল, বিভিন্ন অনুষ্ঠান হতো, স্কুলের বাইরে প্রাতিষ্ঠানিকভাবে হতো। এখন এগুলো দেখি না। পাঠাগার আন্দোলন ছিল আমাদের শৈশবে, পাঠাগারগুলো রেগুলার বিকেলে খোলা হতো, সবাই যেত। এই যে নানা কিছুতে ইনভলভ হওয়ার একটা সুযোগ ছিল, সেই সুযোগ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আরও একটি ব্যাপার আছে, এটা আমাদের পরিবারগুলোর ব্যর্থতা বা ওইভাবে গড়ে ওঠেনি। আমি লক্ষ্য করেছি যে একটা ছেলে একটা মেয়ে বেড়ে উঠছে, তার যৌবনে চলে আসছে, পুরনো ঢাকায় বাড়ি,
জিজ্ঞেস করে দেখেছেন না লালবাগ দুর্গ কখনো দেখেনি। এরকমভাবেই আমরা আমাদের ঐতিহ্য ইত্যাদি সেগুলো পারিবারিকভাবে আমরা রেডি না যে সেগুলো আমাদের একটা রুটিনের ভিতরে থাকতে হয়। অর্থাৎ ওদের যদি ইনভলভমেন্ট বেড়ে যায়, ওদের দৃষ্টিভঙ্গি যদি অনেক বড় হয়ে যায়, তখন ওর কিন্তু দুর্বল চিন্তা করার সময়টা কমে যাবে। ফলে সে কিন্তু ওভারকাম করতে পারবে, জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবে তাড়াতাড়ি। কিন্তু এই ব্যাপারগুলো আমাদের সমাজচিন্তা যারা করেন তারাও ঠিক সক্রিয়ভাবে করতে পারছেন না। রাষ্ট্র তো পারছেই না, রাষ্ট্র তো রাজনীতির ভিতরে আটকে আছে। এইরকম নানাভাবে এগুলো এই ব্যর্থ পরিবারগুলো ব্যর্থ। এইগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, পুরোটা না হলেও, কারণ সমাজের জটিলতায় তো একটু পরিবর্তন হবেই, ওটাকে মেনে নিয়েই যদি আমরা এইগুলোকে একটা অর্থাৎ ওর জগৎটাকে যদি বাড়িয়ে দিতে পারি, বড় করে দিতে পারি, তাহলে কিন্তু ওর চিন্তার জগৎটাও ছড়িয়ে যাবে। সুতরাং দুর্বল চিন্তা থেকে সে হুট করে একটা খারাপ চিন্তা, খারাপ অ্যাকশনে সে চলে যাবে না। নিশ্চয়ই এটা ভাবা উচিত। জনাব গভর্নর নঈম ওয়ারা, একদম শেষ পর্যায়ে রয়েছে, ছোট করে একটু পরামর্শ চাইবো। বিশেষ করে যখন শিক্ষা খাতের চিন্তা করা হয়, যখন স্বাস্থ্য খাতের বাজেটেও বরাদ্দের কথা বলা হয়, সেখানে মানসিক স্বাস্থ্য উঠে এসেছে আপনাদের বক্তব্যে, কি পরামর্শ দিবেন? শেষ করবো আয়োজন। আমাদের একটা সময় ছিল যখন স্কুল হেলথ ক্লিনিক বলে প্রত্যেক জেলায় এটা ছিল। এটা এখন সবচেয়ে অবহেলিত একটা প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় বদলি করে ওখানে কোনো মতে সময় কাটায়। কোনো স্কুলের ছাত্র শিক্ষকরা জানে না যে এখানে এই শহরে একটা স্কুল হেলথ ক্লিনিক আছে এবং সেখানে মানসিক স্বাস্থ্যেরও একটা পরামর্শ দেওয়ার ব্যবস্থা আছে। এটা একদম অবহেলিত একটা অংশ এটা হয়েছে। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি যে আমাদের বারবার এই যে পরীক্ষার্থীরা আত্মহত্যা করছে রেজাল্টের উপরে অথবা অন্য কোনো কারণে, উনি বলেছেন যে মা থাপ্পড় মেরেছে তার জন্য সে করেছে, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না। এবং আমরা যে পরিসংখ্যানটা পাচ্ছি এটা শুধুমাত্র যেগুলো পুলিশ কেস হয়েছে, পত্রিকায় আসছে সেগুলোই আসছে। শুধুমাত্র সেগুলো। আমাদের অনেক আছে যেগুলো পুলিশ কেস হয় নাই, তারা পুলিশের কাছে যায় নাই, এটা পোস্টমর্টম হয় নাই, হাসপাতালে যায় নাই। অ্যাটেম্প কেসগুলো তো আরও বেশি, সেগুলো আরও জটিল। এবং এদেরকে একটা ট্রিটমেন্ট প্রোটোকলও থাকতে হবে যে এই ধরনের শিশুরা যারা অ্যাটেম্প করছে বা যারা আহত হয়েছে সুইসাইড করতে গিয়ে, তাদেরকে কিভাবে আমি চিকিৎসা দেব, কোন চিকিৎসা দেব, কোন পদ্ধতিতে চিকিৎসা দেব। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের দেশে মানসিক চিকিৎসা করে এরকম অনেক মানুষ ভুল চিকিৎসা করেছে, তারা ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছে এবং তার কারণে তাদের আত্মহত্যা তারা করেছে। এই জায়গাটা আমাদের খুব মন দেওয়া উচিত, প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ জনাব গভর্নর নঈম ওয়ারা এবং একসাথে ডক্টর এ কে এম শাহনেওয়াজ, আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন সময় স্বল্পতার কারণে শেষ করতেই হচ্ছে। আমাদের যারা শিক্ষার্থী ছিলেন, সম্মানিত শিক্ষকবৃন্দ ছিলেন, তারাও তাদের মতামত রেখেছেন। আসছে 20 জুলাই বা সামনের দিনেও বোর্ড এক্সামে যে ফলাফলগুলো আসবে, আমার মনে হয় যে সেখানে ভালো খারাপ দু রকম ফলাফলেরই সম্মুখীন হতে পারেন আমাদের তরুণ শিক্ষার্থীরা। তবে আমাদের সম্মানিত অতিথিরা এবং আগত যারা অতিথি তারাও একই মত পোষণ করেছেন যে ফলাফল খারাপ হতে পারে, সেটার জন্য আসলে জীবন থেমে যায় না। আপনার ঠিক পাশে যে সহপাঠী রয়েছে, আপনার বাসায় যে অভিভাবক যারা রয়েছেন, যদি তাও না হয় শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিক্ষক রয়েছেন অথবা কাউন্সেলিং কোনো ডিপার্টমেন্ট থাকলে নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ পরীক্ষা খারাপ হলে আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে, কিন্তু তার মানে এই নয় যে খারাপ পরীক্ষার জন্য নিজের জীবন নিয়ে নিতে হবে নিজের হাতে। আমার মনে হয় যে এই সচেতনতা তৈরি করার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ ছিল, এই আয়োজন ছিল এবং এই আয়োজন চলমান থাকবে বলে আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি। আশা করি প্রতিরোধমূলক ব্যবস্থা সামাজিকভাবেই গড়ে তুলতে সক্ষম হব আমরা সবাই মিলে, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আয়োজন শেষ করছি। মিট দ্য পিপল চ্যানেল 24-এর পর্দায় ছিলেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।